আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার এখানে যে ডিপার্টমেন্ট, উনি তো ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ। আবার দেখেন 1 নাম্বার হচ্ছে নাসির উদ্দিন, উনিও ডিপার্টমেন্ট অফ, দেখেন 1 নাম্বার নাসির উদ্দিন। 2 নাম্বার দেখেন খালিকুজ্জামান, খালিকুজ্জামান হচ্ছে ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তাহলে ইনস্টিটিউশন কিন্তু ভিন্ন, ইনস্টিটিউট কিন্তু ভিন্ন, ঢাকা মেডিকেল কলেজ। তাহলে ঢাকা মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্টে যারা যারা আছেন তারা তারা কিন্তু সবাই এক। আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার এক, আবার হচ্ছে এখানে দেখেন মাহফুজুল হক এক, আজিজুল হক এক, ঠিক আছে। 2 নাম্বার যখন আসছে এটা ডিফারেন্ট ইনস্টিটিউট চলে গেছে। 3 নাম্বার দেখেন ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এই জন্য 3। তারপরে হাসমি সিনহা 4, দেখেন 4, ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। কেমন? তার মানে এটা অথরের সিরিয়াল না, এটা হচ্ছে ডিপার্টমেন্টের সিরিয়াল। এক ডিপার্টমেন্টে যদি 3 জন থাকে, 3 জনই হবে এক। কেমন? তবে এখানে একটা বিষয় হলো যে কার কন্ট্রিবিউশন বেশি, কে হবে ফার্স্ট অথর, ঠিক আছে। তো এই অথরশিপ ক্রেডিটটা আমরা একটু পরে আলোচনা করব। এখানে যিনি করসপন্ডিং অথর হবেন, ফার্স্ট অথর হবেন, এখানে 1-এর উপরে একটা স্টার চিহ্ন যদি দেখেন, উনি হচ্ছেন করসপন্ডিং অথর, অথবা আমরা বলতে পারি উনি হচ্ছেন ফার্স্ট অথর। করসপন্ডিং অথর ফার্স্ট অথর নাও হইতে পারেন, কিন্তু যার নাম প্রথম থাকবে এবং এইভাবে সুপারস্ক্রিপ্টের উপরে যদি স্টার চিহ্ন থাকে, এটা কনফার্ম যে উনি হচ্ছেন ফার্স্ট অথর, ওনার কন্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে বেশি, উনি হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। এইভাবে আমরা বুঝবো। তাহলে আমরা দেখলাম যে প্রথমে একটা টাইটেল থাকবে, টাইটেলের পরে অথর থাকবে, অথরের এখানে কিছু নাম্বারিং করা থাকবে, এরপরে ইনস্টিটিউশন অথবা ডিপার্টমেন্ট থাকবে। ডেজিগনেশন ম্যান্ডেটরি না, ডেজিগনেশন কোন জার্নালে ডেজিগনেশন দেয় অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর, এটা ইজ নট নেসেসারি, এটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন গুলোতে নাই এবং ভালো ভালো জার্নাল গুলোতে আপনার ডেজিগনেশন ম্যান্ডেটরি না, তবে ডিপার্টমেন্ট ম্যান্ডেটরি, ডিপার্টমেন্ট দিতে হবে। এরপরে তৃতীয় অংশটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অথবা সামারি। অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি থাকে সেটা আমরা একটু পরে জানবো। এবং সবার শেষে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা প্রত্যেকটা কেস রিপোর্টের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টের নিচে একটা কিওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। এখন আসুন টাইটেল। টাইটেল সম্পর্কে যে কথাটা হলো, যে টাইটেল কিন্তু একটা কেস রিপোর্টের প্রথম কম্পোনেন্ট, যেটা রিডার করবেন। অনেক সময় দেখা যায় টাইটেল যদি প্যালাটেবল না হয়, অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় পড়তে চাই না। টাইটেলে একটা রিডার্সকে অ্যাট্রাক্ট করবে, এই জন্য টাইটেলটা খুবই ভালো হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, কনসাইজ হতে হবে, ইনফরমেটিভ হতে হবে, রিলেভেন্ট হতে হবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে টাইটেল সিলেকশনের ক্ষেত্রে। যেমন দেখুন বিএমআরসির 2021 সালে একটা কেস রিপোর্ট এইভাবে আসছে, লিভোপ্রোস্টোলাম ইনডিউসড এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, একটা কেস রিপোর্ট, এটা একটা টাইটেল। তো টাইটেলটা স্পেসিফিক হইতে হবে, অ্যাকুরেট হইতে হবে, এবং অল্প কথায় বেশি ইনফরমেশন যেন আমরা দিতে পারি, কনভে ম্যাক্সিমাম ইনফরমেশন ইন এ মিনিমাম ওয়ার্ডস। টাইটেলটা এমনই হতে হবে, টাইটেলটা অনেক বেশি বড় হওয়া যাবে না, বেশি ছোট হওয়া যাবে না, টাইটেলটা যেন রিপ্রেজেন্টেটিভ হয়, এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 15 ওয়ার্ডের মধ্যে হলে ভালো, এটা হার্ড ফার্স্ট রুল লাইন যে 15 ওয়ার্ডেই হতে হবে, তবে 15 ওয়ার্ডের মধ্যে 15-20 ওয়ার্ডের মধ্যে থাকলে ভালো। তো এখন এই টাইটেল লেখার সময় আমাদের কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলি টাইটেল লিখতে যাই। টাইটেলের মধ্যে কোনো অ্যাব্রিভিয়েশন যেটা ইউনিভার্সাল না, যেমন দেখেন ইউনিভার্সাল এইচআইভি বললে সারা ওয়ার্ল্ডের লোক কিন্তু বুঝবে, ডাব্লিউএইচও বললে সারা ওয়ার্ল্ডের লোক বুঝবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু আপনি টাইটেলের মধ্যে যদি লেখেন যে একটা স্টাডি দিলেন, স্টাডি ইন ডিএমসিএস, তো ডিএমসিএস ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ডিএমসিএস, এই ডিএমসিএস শুধু আমরা বাংলাদেশের মানুষই বুঝবো যে ডিএমসিএস মানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের বাইরে অনেকে কিন্তু বুঝবে না। এটা একটা জার্গন, এই ধরনের জার্গন যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত না, সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। কোনো আমব্রেলা টাইটেল কিন্তু ইউজ করা যাবে না, একটা নন স্পেসিফিক টাইটেল এটা ইউজ করা যাবে না। অপ্রয়োজনীয় কোনো কথা, রেয়ার কেস রিপোর্ট বা ইউনিক কেস রিপোর্ট, এই ধরনের রিডান্ডেন্ট ওয়ার্ড ইউজ করা যাবে না। এখন আসুন 2 নম্বর যে বিষয়টা, অথরশিপ ক্রেডিট। আপনি একটা কেস রিপোর্টে কাকে ফার্স্ট অথর দিবেন? অনেক সময় হয় কি যে আপনি
মানে মূল কাজটা করছেন, আর আপনি 1 নম্বরে দিলেন আপনার সিনিয়র মেন্টরকে, অথবা আপনার কলিগকে আপনি ফার্স্ট অথর করলেন, বা আপনার কলিগ রিকোয়েস্ট করলো যে আমার প্রমোশন দরকার, আমার ফার্স্ট অথর কর, তুই সেকেন্ড অথর থাক। কিন্তু অথরশিপ ক্রেডিটের ফর্মুলা আছে, একটা প্রোটোকল আছে, ভ্যানকোভার প্রোটোকল। আপনি অথরশিপ ক্রেডিটের একটা ইথিক্যাল রুল আছে, সেই রুলসটা আপনি একটু খেয়াল করবেন যে যদি একটা কাজে অনেকেই কন্ট্রিবিউশন থাকে, যার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি সেই হবে ফার্স্ট অথর, এটা ভ্যানকোভার প্রোটোকল অনুযায়ী। যদি ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে তাহলে জুনিয়র হবে ফার্স্ট অথর, সিনিয়র হবে পরে, জুনিয়রকে আগে দিতে হবে, অথরশিপ ক্রেডিট জুনিয়রকে আগে দিতে হবে, সিনিয়র থাকবেন পরে। এগুলো হচ্ছে ভ্যানকোভার প্রোটোকল। আমরা অনেক সময় এটা মানতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু সঠিক জিনিসটা আমাদের জানতে হবে। যদি দুইজন অথর থাকে, দুইজন অথর সেম কন্ট্রিবিউশন, তাহলে যিনি জুনিয়র উনি ফার্স্ট পাবলিকেশনে প্রায়োরিটি পাবেন, আর যিনি সিনিয়র উনি সেকেন্ড পাবলিকেশনে প্রায়োরিটি পাবেন। আচ্ছা আচ্ছা, তো আরেকটা যেটা বিষয় সেটা হলো যে কথা আমি বলতেছিলাম যে এই অথরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন করসপন্ডিং অথর অথবা অ্যাড্রেস অফ করসপন্ডেন্স, একজন করসপন্ডেন্স থাকতে হবে, এবং সেই করসপন্ডেন্সটা আপনাকে ইন্ট্রোডাকশনের নিচে কোন আর্টিকেলে আপনি দেখবেন যে ইন্ট্রোডাকশনের নিচে এইভাবে করসপন্ডেন্স, নাম, ডিপার্টমেন্ট, ইমেল, অথবা যদি অর্কিড নাম্বার থাকে তো এগুলো মেনশন করতে হয়। করসপন্ডিং অথর বা করসপন্ডেন্স, অ্যাড্রেস অফ করসপন্ডেন্স বিভিন্ন নামে এটা আমরা দেখি আর কি। এবং এখানে দেখেন নাসরিন হুসাইন, দেখেন সুপারস্ক্রিপ্ট স্টার, উনি হচ্ছেন করসপন্ডেন্স, উনি হচ্ছেন ফার্স্ট অথর। এখন আসুন অ্যাবস্ট্রাক্ট কিভাবে লেখে। অ্যাবস্ট্রাক্ট এবং সামারি একই জিনিস, কোন আর্টিকেলে দেখবেন সামারি আছে, কোন অ্যাবস্ট্রাক্ট আছে, একই জিনিস। আচ্ছা, তো এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে শর্ট সামারি। আপনার একটা কেস রিপোর্ট বলেন, অরিজিনাল আর্টিকেল বলেন, ইন এ শর্ট এখানে সবকিছু থাকবে। আপনি অ্যাবস্ট্রাক্ট করলে ভিতরে সবকিছু, ভিতরে যত ডিটেলস আছে তার সমস্ত কিছুই অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকতে হবে, এবং এটা একটা রিডার্স অ্যাবস্ট্রাক্ট করেই বুঝে ফেলবেন আপনি কি বুঝাতে চাচ্ছেন, আপনার কেস রিপোর্টে কি আছে। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্টটা প্রত্যেকটা আর্টিকেলের শুরুতে থাকে, কিন্তু লিখতে হয় সবার শেষে, কারণ অ্যাবস্ট্রাক্ট লিখতে গেলে আপনার সব জিনিসই আগে লেখা শেষ করে তারপরে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। কারণ হচ্ছে আপনি একটা কেস প্রেজেন্টেশন, তারপরে ডিসকাশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন, সবকিছু ফলো আপ, এগুলো সবগুলো আপনি সামারি করার পরে দেন অ্যাবস্ট্রাক্টটা লিখলে আপনার অ্যাবস্ট্রাক্ট লেখাটা মানে সুন্দর হবে আর কি। তো সেই জন্য বলা হয় দিস ইজ দ্য ফার্স্ট টেক্সট টু অ্যাপিয়ার এন্ড শুড বি লাস্ট টু বি রিটেন। এটা প্রথমে থাকবে কিন্তু লিখতে হবে অ্যাবস্ট্রাক্টটা সবার শেষে। টিপিক্যালি অ্যাবস্ট্রাক্টটা 100 ওয়ার্ড অথবা তার কম হলে ভালো, এবং অ্যাবস্ট্রাক্টটা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে আনস্ট্রাকচার। এই স্ট্রাকচার এবং আনস্ট্রাকচারটা কি এটা আমরা একটু পরে আমরা দেখব। দেখুন, স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্টের মধ্যে এইভাবে পয়েন্ট উল্লেখ থাকে, যেমন প্রথমে থাকে ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভস, কেস, ডেসক্রিপশন, কনক্লুশন, কিওয়ার্ড, এটা একটা স্ট্রাকচার। কিন্তু যদি আনস্ট্রাকচার হয় তাহলে এই পয়েন্টগুলো থাকবে না, এই পয়েন্টগুলো থাকবে না, কিন্তু কথাগুলো থাকবে। যেমন ব্যাকগ্রাউন্ডের কথাটা থাকবে, অবজেক্টিভের কথা থাকবে, কেস প্রেজেন্টেশনের কথাটা থাকবে, ডেসক্রিপশন থাকবে, কনক্লুশন অথবা কিওয়ার্ড সবই থাকবে। কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, কেস এখানে যে পয়েন্ট করে দেওয়া আছে ওগুলো থাকবে না, কিন্তু বাদ বাকি সব কথা গপগুলো থাকবে। ধরুন এটা একটা স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট। দেখেন অ্যাবস্ট্রাক্টের একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, ব্যাকগ্রাউন্ডের কিছু কথা থাকলো, অবজেক্টিভের কথা আছে, কেস প্রেজেন্টেশনটা এখানে করা আছে, কনক্লুশন আছে, কিওয়ার্ডটা আছে। যদি এমন হইতো যে ব্যাকগ্রাউন্ড নাই, বাকি কথাগুলো আছে, অবজেক্টিভ নাই, বাকি কথাগুলো আছে, কন্টিনিউয়াস, কেস প্রেজেন্টেশন থাকলো, তারপরে কনক্লুশনের লাইনটা থাকলো, সবশেষে কিওয়ার্ড থাকলো। যদি পয়েন্টগুলো উঠায় দেওয়া যায় এবং একই প্যারার মধ্যে সবগুলো কথা নিয়ে আসা হয়, তখন এটা হয়ে যাবে আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট। এখন আমি এই কেস রিপোর্টটা স্ট্রাকচার ফর্মে লিখবো নাকি আনস্ট্রাকচার ফর্মে লিখবো, দিস ইজ দ্য ইস্যু।
জার্নালের পলিসি যেরকম, কোন কোন জার্নাল মেনশন করে দেওয়া হয় যে আপনি আনস্ট্রাকচার্ড ফর্মে অ্যাবস্ট্রাক্টটা লিখবেন। আপনি যদি দেখেন জার্নাল টু জার্নাল ভেরি করে, আপনি দেখবেন যে এক জার্নালের মধ্যে স্ট্রাকচার ফর্মে আছে, আর এক জার্নালে দেখবেন যে আনস্ট্রাকচার্ড। তাহলে আপনি জার্নালে যখন পাবলিশ করতে যাবেন, যে জার্নালে আপনি কেস রিপোর্ট সাবমিশন করবেন, সেই জার্নালের আপনি যদি পলিসিটা জেনে নেন এবং তারা অ্যাবস্ট্রাক্ট কিভাবে লেখে সেই জিনিসটা যদি আপনার জানা থাকে, তাহলে এটা লেখাটা সহজ হবে এবং এটা রিজেকশন হওয়ার চান্স কম থাকবে। দেখুন এটাও একটা অ্যাবস্ট্রাক্ট, এটা আইসিডি জার্নালের একটা অ্যাবস্ট্রাক্ট। দেখুন এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই, ব্যাকগ্রাউন্ড কথাটা নাই, ইন্ট্রোডাকশন নাই, হ্যাঁ, কেস প্রেজেন্টেশন নাই, ডিসকাশন নাই, কনক্লুশন নাই, কিন্তু সব কথাই কিন্তু এখানে আছে। এখানে প্রথমে এক দুই লাইন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা, তারপর হচ্ছে আপনার মেথোডোলজির কথা আছে, হ্যাঁ, অরিজিনাল আর্টিকেল হলে মেথোডোলজি থাকবে, রেজাল্ট থাকবে, ঠিক আছে, আর কেস রিপোর্ট থাকলে আপনি ব্যাকগ্রাউন্ডের কথা থাকবে, তারপরে ইন্ট্রোডাকশনের কিছু কথা থাকবে, ডিসকাশনে কিছু কথা থাকবে, কেস প্রেজেন্টেশনের কথা থাকবে, সবার শেষে কিওয়ার্ডের একটা পয়েন্ট নিয়ে কিওয়ার্ড থাকবে। এখানে কিন্তু এই ফরম্যাটটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট। এখন অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমার কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে? ঠিক একইভাবে টাইটেলের মতো অ্যাবস্ট্রাক্টেও আমরা কোনো অ্যাব্রিভিয়েশন এবং জার্গন ইউজ করতে পারবো না। অ্যাবস্ট্রাক্টে কোনো রেফারেন্স থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। অ্যাবস্ট্রাক্টে কোনো রেফারেন্স থাকবে না, ইন্ট্রোডাকশন, ডিসকাশনে এগুলো আপনার রেফারেন্স থাকতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্টে কোনো রেফারেন্স থাকবে না। একেবারে লেস ইম্পর্টেন্ট কিছু কথা অ্যাবস্ট্রাক্টে আমরা অনেক সময় নিয়ে আসি, সেটা নিয়ে আসা যাবে না, কনক্লুসিভ কথা থাকতে হবে। তবে অ্যাবস্ট্রাক্টটা ডাবল কলাম হওয়া যাবে না, অ্যাবস্ট্রাক্টটা সাধারণত ডাবল কলাম হয় না। ম্যাক্সিমাম জার্নালে অ্যাবস্ট্রাক্ট কিন্তু একটা সিঙ্গেল প্যারার মধ্যে থাকে, যে ইয়াটা আমি দেখালাম। দেখুন এখানে কিন্তু ডাবল কলাম হলে দুইটা কলাম পাশাপাশি থাকতো, এটা ডাবল কলাম শুরু হয় ইন্ট্রোডাকশন থেকে একেবারে শেষ পর্যন্ত, অ্যাকনলেজমেন্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রেফারেন্স পর্যন্ত। তাহলে অ্যাবস্ট্রাক্টটা সিঙ্গেল কলাম থাকে, এই জিনিসটা আমরা অনেক সময় ভুল হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট কখনো ডাবল কলাম করবেন না। এখন আসুন দ্বিতীয় অংশে কি থাকবে। দ্বিতীয় অংশে থাকবে ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, ডিসকাশন এবং কনক্লুশন। দেখুন পার্ট বি তে ইন্ট্রোডাকশন, যেমন লিমগার্ডেল, ওই যে কেস রিপোর্টটা আমরা প্রথমে যেটা দেখলাম অদয় চৌধুরী স্যারের লিমগার্ডেল মাসকুলার ডিস্ট্রফি নিয়ে, এখানে লিমগার্ডেলের ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে, ইন্ট্রোডাকশনের একটা পোর্শনে করসপন্ডেন্সের বিষয়টা দেওয়া আছে। 2 নম্বর সেশনে দেওয়া আছে হচ্ছে আপনার কেস প্রেজেন্টেশন। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথমে ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে কেস প্রেজেন্টেশন, 3 নম্বরে হচ্ছে ডিসকাশন, 4 নম্বর হচ্ছে কনক্লুশন। তাহলে পার্ট বি তে আমরা দেখলাম যে পার্ট বি তে প্রথমে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় হচ্ছে ওই কেসটা প্রেজেন্টেশন করতে হবে, 3 নম্বর হচ্ছে ওই কেসটা ডিসকাশন আসতে হবে, ডিসকাশনের পরে কনক্লুশন। তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ইন্ট্রোডাকশন রিডারের অ্যাটেনশন এবং ইন্টারেস্টটাকে গ্রো করাইতে হবে। ইন্ট্রোডাকশনে এমন কিছু কথাবার্তা, এমন কিছু সেন্টেন্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, লিখতে হবে, যাতে রিডার্স পড়তে আগ্রহী হয় এবং উনি যেন প্রসিড করেন, সামনের দিকে অগ্রসর না, আমি সামনে আগে দেখি যে আর কি আছে। এভাবে ইন্ট্রোডাকশনটা আমাদের মেনশন করতে হবে। তাহলে যে কথাটা আমরা যে কেস রিপোর্টটা আমরা পোস্টমর্টেম করছি, এই কেস রিপোর্টটা আমরা একটু দেখি, লিমগার্ডেল মাসকুলার ডিস্ট্রফি নিয়ে। এখানে ইন্ট্রোডাকশনে লিমগার্ডেল নিয়ে কিছু কথাবার্তা আছে, এখানে ডিটেলস ইন্ট্রোডাকশনের মধ্যে এই কথাগুলো আছে। এবং ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যেটা ভুল হয় রেফারেন্সিং নিয়ে, একটু খেয়াল করেন। এখানে রেফারেন্স, প্রথম রেফারেন্স 1, এবং এই রেফারেন্স গুলো সুপারস্ক্রিপ্ট ফর্মে হয়। এবং এই যে দেখুন এখানে 1 আছে, এখানে 2, এখানে 3, 4, এখানে 5 এবং 6। এই রেফারেন্সিং গুলো সিকোয়েন্সিয়ালি হইতে হবে এবং এই ফরম্যাটটাকে আমরা বলি ভ্যানকুভার ফরম্যাট। দেখুন রেফারেন্সিং কিন্তু অনেকগুলো আছে, হার্ভার্ড ফরম্যাট আছে, রেফারেন্স ভ্যানকুভার ফরম্যাট আছে। ইউজুয়ালি কেস রিপোর্ট বলেন, অরিজিনাল আর্টিকেল বলেন, এনি টাইপ অফ পাবলিকেশনে আমরা সাধারণত ভ্যানকুভার ফরম্যাটটাই ইউজ করি। এবং এই রেফারেন্সিংটা কিভাবে আমাদের লিখতে হবে আমি একটু পরে আরো ডিটেইলস এক্সাম্পল সহ আমি দেখাবো। তো ইন্ট্রোডাকশনে আমাদের কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে? ইন্ট্রোডাকশনে বেশি লিটারেচার রিভিউর কথা নিয়ে আসা যাবে না, ঠিক আছে? এবং এখানে স্টাডির কোন ক্রিটিসিজম, ডিটেল ক্রিটিসিজম এখানে নিয়ে আসা যাবে না, ঠিক আছে? এগুলো নিয়ে আসতে হবে কোথায়? ডিসকাশন।
টেক্সটের রেফারেন্সিং আমি যে কথা বলেছিলাম, আমরা দুইটা কমন রেফারেন্সিং আছে, একটা হচ্ছে হার্ভার্ড এবং ভ্যানকুভার। আপনি যখন ইন্ট্রোডাকশন অথবা ডিসকাশন লিখবেন তখন এটার মধ্যে আমরা ইউজুয়ালি আমাদের পাবলিকেশনের ক্ষেত্রে, কেস রিপোর্টের ক্ষেত্রে আমরা ভ্যানকুভার ফরম্যাটটা ইউজ করি। তাহলে ভ্যানকুভার ফরম্যাটের বেসিক রুলটা কি? বেসিক রুল হলো আমাদের প্রত্যেকটা রেফারেন্স অ্যারাবিক নিউমেরিক্যাল নাম্বারে দিতে হবে, যেমন 1 2 3 1 2 3 এইভাবে দিতে হবে, রোমান সংখ্যা দিলে হবে না। আমাদের অ্যারাবিক নিউমেরিক্যাল এভাবে 1 2 3 দিতে হবে এবং এগুলো সুপারস্ক্রিপ্ট ফর্মে দিলে ভালো। ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট ফর্মে সাধারণত দিতে হয়। যেমন দেখুন, আমরা এই নাম্বারিংটা আমরা এইভাবে স্কয়ার ব্র্যাকেটের মাধ্যমে দিতে পারি। কোন কোন আর্টিকেল এইভাবে স্কয়ার ব্র্যাকেট আছে, কোন কোন রাউন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। সুপারস্ক্রিপ্ট ফর্মে এইভাবে আমরা রেফারেন্সিং আমরা এইভাবে দিই। তবে এই ফরম্যাটটাই হচ্ছে মোস্ট পপুলার এবং সব জার্নালে এটাই ফলো করা হয়, সুপারস্ক্রিপ্ট ফরম্যাট। আবার কিছু দেখবেন যে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে রেফারেন্স গুলো দিচ্ছে অথবা রাউন্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। কিন্তু দেখেন এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, সুপারস্ক্রিপ্ট, রাউন্ড ব্র্যাকেট। যে জার্নাল যে জিনিসটা ফলো করে আমরা রেফারেন্সিং করার সময় আমরা সেই জিনিসটাই ফলো করব। দেখুন এই এখানে ইন্ট্রোডাকশনে দেখুন এটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে রেফারেন্স দেওয়া হয়েছে। যেমন দেখুন এখানে রেফারেন্সের ক্ষেত্রে এখানে 1, এখানে 2, 3 থেকে 7, 7-এর পরে আসবে 8। এটা এমন না যে 7-এর পরে যদি এখানে 9 আসতো তাহলে রেফারেন্সিং বলে দিত, এগুলো কিন্তু কারেকশন তখন আসবে। ভ্যানকুভার ফরম্যাটে আপনার সিরিয়ালটা মেনটেন করতে হবে। যেমন দেখুন 1, এখানে 2, মানে 3 থেকে 7 মানে কি 3 4 5 6 7, এখানে এরপর 8 থেকে 11, 11-এর পরে কিন্তু 12 আসবে। 11-এর পরে যদি এখানে 14 যদি রেফারেন্সটা হতো তাহলে রেফারেন্সটা বলে দিত। ভ্যানকুভার ফরম্যাটে এখানে আসছে 12, তারপরে এখানে দেখুন 13 আসছে, 13-এর পরে 14 15 আসছে। দেখুন 15-এর পরে 16 আসছে, 16-এর আগে কিন্তু 10 আসতে পারে, তাই না? 10 আসতে পারে, কিন্তু এই 15-এর পরে এখানে 18 লিখলে কিন্তু হবে না। 15-এর পরে অবশ্যই 16 আসতে হবে, কিন্তু এখানে দুইটা রেফারেন্স আছে। তার মানে 16-এর আগে যে কোনো রেফারেন্সই 16-এর আগে আসতে পারে। যদি অথেন্টিক হয় তাহলে আপনি এটা প্লেস করতে পারবেন। এখানে 8 আসতে পারে, 10 আসতে পারে, 11 আসতে পারে, 14 আসতে পারে, কিন্তু আপনার সিরিয়ালের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে 15-এর পরে অবশ্যই 16 আসতে হবে। দেখুন এরপরে রেফারেন্সটা দেখেন আবার 10 আসছে, কিন্তু 16-এর পরে কিন্তু 17টা মেনটেন হয়েছে, 17 থেকে 19, তারপরে 20। তাহলে ভ্যানকুভার ফরম্যাটে আমাদের এই রেফারেন্সিং ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে এটা সুপারস্ক্রিপ্ট ফর্মে হতে পারে, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে হতে পারে, রাউন্ড ব্র্যাকেটের মধ্যে হতে পারে। এটা জার্নাল পলিসির উপর ডিপেন্ড করে রেফারেন্স। আমাদের কোন জার্নালে আমরা সাবমিট করব সেই জার্নাল রেফারেন্স কিভাবে দেয় সেটা আমাদের জেনেই এভাবে রেফারেন্স দিতে হবে। একটু খেয়াল করুন কারেক্ট সিকোয়েন্স অফ ভ্যানকুভার রেফারেন্সিং। তাহলে দেখেন আমি সিকোয়েন্সটা একটু আবার বলি। যেমন দেখেন যে যদি 1 দিয়ে শুরু হয় রেফারেন্স, 1 2 3 4, এখানে দেখেন 5 6 7, তারপরে 8 9 থেকে 11। দেখুন 11-এর পরে আবার 11-এর আগের যে কোনো রেফারেন্স আসতে পারে, যেমন 8 আসছে এখানে, কিন্তু এরপরে দেখেন 12 আসছে। 11-এর পরে 12 আসছে, 13 আসছে, 13-এর আগে আগের সংখ্যাগুলো আসতে পারে, কিন্তু 14, যেমন 13-এর পরে অবশ্যই 14 আসছে, 14 আসছে, 14 থেকে 17, এরপরে 18 আসছে, 18-এর পরে 19 আসছে, 19 থেকে 22, আবার 22-এর পরে 13 14 আসতে পারে, কিন্তু 22-এর পরে কখনোই এখানে 24 আসবে না। 22-এর পরে এখানে যদি 24 আসতো তাহলে ভুলে যেতাম। তাহলে 22-এর পরে 23 আসছে, 24 আসছে, 25 থেকে 29 আসছে, আবার আগের একটা রেফারেন্স আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 29-এর পরে 23 আসবে। দিস ইজ দ্য কারেক্ট রেফারেন্সিং। এটা আপনার ইন্ট্রোডাকশন হোক, ডিসকাশন হোক, আমাদের এই ভ্যানকুভার ফরম্যাটটা খেয়াল রাখতে হবে। তাহলে একটু দেখুন তো, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট রেফারেন্সিং। আপনারা একটু যে কেউ একটু রেসপন্স করবেন। আচ্ছা বলুন তো এই রেফারেন্সটা ঠিক আছে কিনা? এই রেফারেন্সটা ঠিক আছে নাকি বলুন? 14-এর আগে 10 চলে আসছে না, 14-এর আগে 10 আসতে পারে না? ঠিক আছে পারে। আপনি দেখেন, আপনি সিকোয়েন্সটা খেয়াল করুন। 12 ঠিক আছে, পরে 10 আসছে। যেমন দেখেন 12 13 14 আছে। 14-এর আগে কিন্তু 14-এর আগে যে কোনো সংখ্যা আসতে পারে, যে কোনো রেফারেন্স আসতে পারে। দেখেন 14-এর পরে 15 আসছে, তারপরে 15-এর পরে এই যে 16 আসছে, 16-এর আগে যে কোনো সংখ্যা আসতে পারে, মানে 15-এর পরে 15-এর আগে যে কোনো রেফারেন্স আসতে পারে। এটা হচ্ছে ভ্যানকুভার ফর্মুলা। তাহলে এটা কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট স্যার।
এটা কারেক্ট। আচ্ছা এখন দেখেন তো, এটা দেখেন তো এটা ঠিক আছে কিনা, ভালো করে দেখে বলেন, কারণ রেফারেন্স ইনকারেক্ট 12 নেই, এরপরে 11 পরে 12 হওয়া দরকার। রাইট রাইট, পরে 15 নেই। তাহলে 13 পরে কিন্তু 14 নাই, 15 নাই, 16 চলে আসছে, বুঝছেন? 16 পরে আবার 14 আসছে, তার মানে এটা ঠিক না, এটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা দেখেন তো এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। এটা ঠিক আছে, ঠিক আছে। এটা ঠিক আছে। কেন ঠিক আছে দেখেন, যে 8 থেকে 10, 10-এর পরে 11, 11-র পরে আগের সংখ্যাগুলো আসতে পারে, কিন্তু 11-র পরে ঠিকই 12 আসছে, 12-র পরে 12-র আগে যে কোনোটা আসতে পারে, কিন্তু 12-র পরে ঠিকই 13 আসছে। যদি এমন হইতো যে 12-র পরে এখানে 15 আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় এটা আপনাদের কাছে ক্লিয়ার। এটা হচ্ছে কারেক্ট ভ্যানকুভার ফরম্যাট ইন সুপারস্ক্রিপ্ট ফর্ম। ম্যাক্সিমাম জার্নাল, আপনি দেশে বিদেশে যে কোনো জার্নালের ক্ষেত্রে আপনি দেখবেন এইভাবেই ভ্যানকুভার রেফারেন্সিংটা ফলো করা হয়। তাহলে ইনকারেক্ট হচ্ছে বি, এই বিটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, এটা কারেক্ট করলে কি করতে হবে, যদি আপনি এভাবে রেফারেন্সিং করতেন তাহলে আপনার কারেকশন আসতো কি 9, 10, 11, এই 7-এর পরে 12 হইতো, 7-এর পরে 12, 12-র পরে এই 16 জায়গা হইতো 13, তারপরে 14। কেমন? আচ্ছা তাহলে এখানে আবার আমরা একটু দেখি, এটা ভ্যানকুভার ফরম্যাট। এখানে আসছে 1, 2, 3 থেকে 7, তারপরে দেখেন 7-এর পরে 8 আসছে, 11, 8 থেকে 11, তারপরে 12, এই 13, 14, 15, 15-র পরে আবার 16 আসছে, কিন্তু তার আগে 10 আরেকটা আসছে, কোনো সমস্যা নাই, কিন্তু 15-র পরে 16 আমরা দেখতেছি। এরপরে দেখেন আসছে হচ্ছে আবার 10 আসছে, 17 থেকে 19 আসছে, তারপরে 20 আসছে, সিকোয়েন্সটা মেনটেন আছে। যদি ইন্ট্রোডাকশনে বা যদি আপনার কোনো কেস রিপোর্ট বলেন, অরিজিনাল আর্টিকেল বলেন, এই রেফারেন্স যদি আপনার টেক্সটে 20টা দেখান, তাহলে আপনার রেফারেন্সে যেও 20টা থাকতে হবে। অনেক সময় আমরা যেটা করি সেটা হলো যে আপনার কেস রিপোর্ট বা অরিজিনাল আর্টিকেলে এখানে আপনি দেখাইছেন হচ্ছে 20টা, রেফারেন্সে দেখাইছেন হচ্ছে 22টা, তাহলে কিন্তু এটা রিজেক্ট হবে। আপনি ইন্ট্রোডাকশনে অথবা ডিসকাশনে যে কয়েকটা দেখাবেন রেফারেন্সে সেটাই হবে। যদি 30টা দেখেন, 30টা রেফারেন্স থেকে লিস্ট অফ রেফারেন্সে এসে 30টাই হইতে হবে। এটা কিন্তু মেটিকুলাসলি খেয়াল করা হয়। এটা একটা হার্ভার্ড রেফারেন্সিং, হার্ভার্ড যেটা আমরা থিসিসে সাধারণত যেভাবে লিখি, থিসিসে হার্ভার্ড রেফারেন্সিং। এখানে হার্ভার্ড রেফারেন্সিং এ কি থাকে দেখেন, অথরের নাম থাকে, ইয়ার থাকে, অথরের নাম থাকে, ইয়ার থাকে, পেজ নাম্বার থাকে, দেখলেই বোঝা যায় যে এটা একটা হার্ভার্ড ফরম্যাট। তো আমাদের যেটা ভুল হয়, আমাদের থিসিস ডিসার্টেশন যারা হার্ভার্ড ফরম্যাটে লিখছেন, যখন আর্টিকেল পাবলিশ করতে যে এই হার্ভার্ড ফরম্যাট থেকে যখন আপনি ভ্যানকুভারে লিখতে হয়, তখন কিন্তু দেখা যায় যে মিসম্যাচ হয়ে যায়, হার্ভার্ড এবং ভ্যানকুভার ফরম্যাটটা মিক্সড হয়ে যায়, মিক্স টাইপ হয়ে যায়। এই মিক্স টাইপ হলে কিন্তু আপনার এই আর্টিকেল বলেন, কেস রিপোর্ট বলেন, এগুলো রিজেকশন হয়ে যাবে। এখন আসেন কেস প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। এটা আপনারা সবাই জানেন যে কেস প্রেজেন্টেশন আমরা কিভাবে করব। কেস প্রেজেন্টেশনের প্রিন্সিপালটা হলো, আমাদের অবশ্যই কেস প্রেজেন্টেশনে কিছু ক্রোনোলজিক্যাল অর্ডার আছে, সেটা ফলো করতে হবে। প্রথম হিস্ট্রি টেকিং, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ল্যাবরেটরি টেস্ট, ডিফারেন্সিয়ালস, ট্রিটমেন্ট মডালিটিস, আউটকাম, এগুলো সিরিয়ালি আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। যেভাবে আমরা একটা কেস আমরা প্রেজেন্ট করার সময় আমরা ভার্বালি যেভাবে বলি, লেখার সময়ও ঠিক একইভাবে আমাদের এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা ফলো করতে হবে। যদি কোনো ফিজিক্যাল অ্যাবনর্মালিটির পিকচার থাকে, পিকটোরাল, এই পিকচারটা দিতে হবে। তো পিকচার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে পেশেন্টের আপনি কেস রিপোর্টটা প্রেজেন্ট করতেছেন, ওই পেশেন্টের যদি কোনো ছবি আপনাকে পাবলিশ করতে হয়, ওনার রিটেন কনসেন্ট আপনার কাছে থাকতে হবে, নিতে হবে, এবং আপনার চোখটা ঢেকে দিতে হবে যাতে সহজে চেনা না যায়, উইথ ডিউ পারমিশন। কেমন? এটা অনেক সময় আমরা এটা করি না, কিন্তু এটা করতে হবে। আপনি যদি ভালো জার্নালে পাবলিশ করতে চান, কোনো পেশেন্টের ছবি উইদাউট এনি কনসেন্ট আপনি দিতে পারবেন না, অথবা চোখ ঢেকে যদি না দেন তাহলে কিন্তু রিজেকশন হয়ে যাবে। এবং যদি অ্যাবনর্মাল কোনো ইমেজিং থাকে সেগুলো আপনি দিতে পারেন, এবং হিস্টোলজিক্যাল যদি স্লাইড থেকে সেগুলো দিতে পারেন। আপনার এক্স-রে অথবা সিটি স্ক্যান, এমআরআই অথবা আলট্রাসোনোগ্রামের যদি কোনো ফাইন্ডিংস থাকে, সেগুলো রিলেভেন্ট ছবিগুলো আপনি দিতে পারেন। এগুলো আমাদের কেস প্রেজেন্টেশনে এই জিনিসগুলো ইনক্লুড করতে হবে।
এখানে একটা কথা আছে, ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট পেশেন্ট কনফিডেন্সিয়ালি মাস্ট বি প্রেজেন্ট। পেশেন্টের কনফিডেন্সিয়ালি সেটা অবশ্যই মেনশন করতে হবে, এবং কেস রিপোর্টে কখনো পেশেন্টের নাম, পেশেন্টের ঠিকানা এগুলো মেনশন করে কেস প্রেজেন্টেশন করা যাবে না। ঠিক আছে, মোট কথা হলো এমন কিছু প্রেজেন্ট করা যাবে না যে ওই পেশেন্টের আইডেন্টিফাই করা সহজ। আপনি মেনশন করে দিলেন, আমরা সাধারণত বলি না যে মিস্টার অমুক হেলিং ফ্রম অমুক অমুক অমুক, তাই না? এইভাবে আমরা কেস প্রেজেন্টেশন করি, কিন্তু কেস রিপোর্ট প্রেজেন্টেশন যখন আপনি লিখবেন তখন কিন্তু এইভাবে করা যাবে না। আমি কিছু ডামি দেখাবো আপনাদেরকে। দেখুন এই লিম্বার্টাল মাসকুলার ডিস্ট্রফি, এখানে দেখুন কিভাবে প্রেজেন্ট করছে। দেখেন on 19 September 2019, a 47-year-old man hailed from Borishal presented with dizziness for 2 episodes lasting for about 5 minutes. With sir, এইভাবে ভেবে লিখে গেছে। এখানে কিন্তু মিস্টার অমুক 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 এস এত অমুক এত এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা হয় নাই। এখানে তারিখটা মেনশন করে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে বয়সটা মেনশন করে দেওয়া হয়েছে, মেল না ফিমেল সেক্স এটা মেনশন করে দেওয়া হয়েছে, তারপরে চিফ কমপ্লেনের কিছু কথা এখানে দিয়েই কেস প্রেজেন্টেশনটা শুরু করা হয়েছে। এইটা দিয়ে পেশেন্ট কখনোই আমরা কার কেস রিপোর্টটা প্রেজেন্ট করতেছি পেশেন্ট কিন্তু আইডেন্টিফাই আমরা করতে পারবো না, পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে, এটা 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 আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো এইভাবে 1 by 1 যেভাবে আমরা হিস্ট্রি নেই সেভাবে কিন্তু কেস রিপোর্ট প্রেজেন্টেশনে এই পয়েন্টগুলো নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশন, এই রিলেভেন্ট কেসে এইভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আপনি যে কেস রিপোর্টটা প্রেজেন্ট করবেন সেই কেস রিপোর্টে এইভাবেই কিন্তু এই পয়েন্টগুলো মেনশন করতে হবে, যেভাবে যেভাবে যে ফরম্যাটে প্রথমে চিফ কমপ্লেন এটা প্রেজেন্ট করতে হবে, তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো কেস রিপোর্ট যেভাবে কথা যে নিয়মগুলো আছে সেভাবে করবেন। কোনো ফাইন্ডিংস থাকলে এগুলো দিবেন, জেনারেল এবং সিস্টেমিক ফাইন্ডিংস আসবে। এবং এখানে দেখুন এখানে ছবি দেওয়া আছে, ওখানে যদি ছবি থাকে আপনি এইভাবে ফিগারটা এভাবে আপনি দিতে পারেন আপনার রিলেটেড কেস রিপোর্টে। ঠিক আছে, এবং সিস্টেমিক এক্সামিনেশনে যদি স্পেসিফিক কোনো সিস্টেমের কোনো কিছু থাকে সেই সিস্টেমের জিনিসটাও আপনাকে মেনশন করে দিতে হবে। যদি কোনো ফিগার থেকে ফিগারটা আপনি এভাবে দিবেন। ঠিক আছে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো পাবেন সেই ইনভেস্টিগেশনের ওই পয়েন্টগুলো আপনাকে 1 by 1 ডিটেলস না হলেও অন্তপক্ষে পজিটিভ ফাইন্ডিংস গুলো আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি ইসিজি অথবা ইইজি অথবা আলট্রাসোনোগ্রাম অথবা ইকো যেটারই থাক না কেন, ইএমজি অথবা মাসেল বায়োপসি, আপনি যে টেস্টগুলো করছেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন যে ইনভেস্টিগেশন গুলো করছেন সেই ইনভেস্টিগেশন গুলো 1 by 1 আপনাকে মেনশন করতে হবে। ট্রিটমেন্ট মডালিটিস কি ইউজ করা হয়েছিল সেগুলো মেনশন করবেন। আর ইলাস্ট্রেশন এবং ফিগারের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো আপনারা জানেন সবাই যে ফিগার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স অফ ফাইন্ডিংস যেগুলো ফটোগ্রাফ এবং মাইক্রোগ্রাফ, আর কিছু আছে ড্রয়িং এবং ডায়াগ্রাম, চার্ট এবং গ্রাফ। তো ফটোগ্রাফের ক্ষেত্রে এখানে আমি অলরেডি আপনাদের বলছি যে we can use the photograph of the subject only if the subject had given a written informed consent before the photograph was taken. আপনি যদি কোনো কেস রিপোর্টে কোনো পেশেন্টের ছবি দিতে চান অবশ্যই একটা কনসেন্ট নিয়ে দিতে হবে। 2 নম্বর হলো যে কথাটা আমি বলছিলাম যে আপনার মুখটা ঢেকে দিতে হবে, চোখটা ঢেকে দিতে হবে, চোখের অংশটা যাতে সহজে আইডেন্টিফাই করা না যায়। cover facial features to prevent identification of the subject unless facial features are those one you can want to show. যেমন এইভাবে যদি আপনি কেস রিপোর্টে কোনো ছবি দিতে চান এইভাবে চোখটা ঢেকে দিতে হবে। যদি কোনো ফাইন্ডিংস থাকে, অপারেটিভ ফাইন্ডিংস কোনো কিছু থাকে এভাবে আপনি দিতে পারেন। যদি আপনার এইভাবে আলট্রাসোনোগ্রাম অথবা ইকো অথবা সিটি স্ক্যান এইভাবে যদি কোনো পিকটোরাল থাকে সেটা দিলে আপনার কেস রিপোর্টটা আরো এনরিচড হবে এবং দিতে হবে আর কি, যদি আপনার রিলেভেন্ট এই জিনিসগুলো থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের শেষের দিকে আমরা আসছি। ডিসকাশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ডিসকাশন হচ্ছে আমাদের এই কেস রিপোর্টের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট
মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। এবং এখানে এই ডিসকাশনের মধ্যে আপনার টোটাল কেস রিপোর্টের যে সামারি এবং কেস রিপোর্টের যে ইউনিক ফাইন্ডিংস অথবা ইন্টারেস্টিং কোনো বিষয় এবং তার যে জাস্টিফিকেশন অথবা ট্রিটমেন্ট মডালিটিস অথবা আপনার ডায়াগনস্টিক ডাইলেমা, এটার ক্রিটিসিজম অথবা এটার কম্পারেটিভ যে বিষয়গুলো, এই বিষয়গুলো ডিসকাশনে আমাদের সুন্দরভাবে মেনশন করতে হবে। ডিসকাশনের ক্ষেত্রে রেফারেন্সিং অবশ্যই আমাদের ইন্ট্রোডাকশনের মতো আমাদের ভ্যানকুভার ফরম্যাটেই আমাদের ডিসকাশন রেফারেন্সিংটা দিতে হবে। কনক্লুশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের মেজর ফাইন্ডিংস এর কনসেস ফর্মটাই আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। আপনি যা পান নাই তা কনক্লুশনে কখনোই লেখা যাবে না, ঠিক আছে? একটা কেস রিপোর্টের যদি কোনো বিষয়ে রিকমেন্ডেশন থাকে, এই কনক্লুশনের শেষের দিকে একটা লাইন আপনি রিকমেন্ডেশন হিসেবে দিতে পারেন। দেখুন, এই পেশেন্ট উইথ মাসকুলার ডিস্ট্রফি যে কেস রিপোর্টটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এখানে কনক্লুসিভ কিছু কনক্লুশনে কিছু কথা এখানে মেনশন করে দেওয়া আছে। এভাবেই কনক্লুসিভ এভিডেন্স বেসড কিছু কথা আমাদের কনক্লুশনে থাকতে হবে। কনক্লুশনে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো সেন্টেন্স আমাদের বলা যাবে না যেটা কেস রিপোর্টের সাথে সঙ্গতিপূর্ণ না, এই কথাটা খেয়াল রাখতে হবে। এবং যদি কোনো আপনার রিকমেন্ডেশন থাকে, কেস রিপোর্টের লাস্টে আপনি একটা রিকমেন্ডেশন একটা লাইনে আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। সবশেষের পার্ট হলো পার্ট সি। এখানে অ্যাকনলেজমেন্ট, আপনাকে যারা যারা সাহায্য করছে, হেল্প করছে, নার্স হতে পারে, ওয়ার্ড বয় হতে পারে, রোগীর অ্যাটেন্ডেন্স হতে পারে, তাদেরকে আপনি প্রপার অ্যাকনলেজ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে, যদি না থাকে আপনি নাম লিখবেন। এবং সবশেষ হচ্ছে রেফারেন্স। যেমন এখানে দেখুন আমাদের এখানে যে বিষয়টা আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখানে লিখে দেওয়ার আছে নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি লিখতে পারেন যদি ফান্ড থাকে, ফান্ডিং থাকে, যদি ফান্ডিং বিষয়টা মেনশন করবেন, ঠিক আছে? রেফারেন্সের ক্ষেত্রে সবশেষ হচ্ছে রেফারেন্স। অ্যাকনলেজমেন্ট, এটা আপনারা সবাই জানেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে মেনশন করবেন, না থাকলে নাম লিখে ছেড়ে দিবেন। রেফারেন্সিং এর ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। রেফারেন্সিং আর এ ভেরি সেন্সিটিভ ইন্ডিকেটর অফ দ্য হোল আর্টিকেল, ঠিক আছে? তো এটা সেন্সিটিভ ইন্ডিকেটর। আপনি কিভাবে রেফারেন্সটা সাইট করছেন, এবং রেফারেন্স অনেকের প্রশ্ন থাকে যে আমার রেফারেন্স নাম্বারটা কত হইতে হবে। তো সাধারণত এখানে দেখেন সাম জার্নাল রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ রেফারেন্স টু নো মোর দ্যান 15 ফর এ কেস রিপোর্ট। অনেক সময় কোন কোন জার্নাল বলে যে 15টার বেশি আপনার রেফারেন্স দেওয়া যাবে না, এটা জার্নাল পলিসি, জার্নাল টু জার্নাল ভেরি করে। তবে এটা যেটা স্ট্যান্ডার্ড, অরিজিনাল আর্টিকেল হোক বা ইয়া হোক, সেটার ক্ষেত্রে আমাদের রেফারেন্সিং এরকম না যে একদম 40, 50, 60টা হইতে হবে। আপনার যদি এরকম 30 থেকে 35টা বা 25 থেকে 30টা বা 35টার মধ্যে থাকে, এটা গুড স্ট্যান্ডার্ড। আমাদের কি কি খেয়াল রাখতে হবে? অল রেফারেন্সেস শুড বি রিটেন ইন দ্য সেম স্টাইল উইথ দ্য সেম অ্যারেঞ্জমেন্ট। আপনি রেফারেন্সিং হার্ভার্ড ফরম্যাটও আছে, ভ্যানকুভার ফরম্যাটও আছে। আপনি একটা রেফারেন্স দিলেন হার্ভার্ড ফরম্যাটে, একটা রেফারেন্স দিলেন ভ্যানকুভার ফরম্যাটে, আবার একটা দিলেন হার্ভার্ড, আর একটা দিলেন ভ্যানকুভার। এইভাবে মানে হেটারোজেনাস মানে আপনার রেফারেন্সিং এটা অ্যাভয়েড করতে হবে। যদি এভাবে কেউ করেন, এটা কিন্তু রিজেকশন হবে, আপনার রিভিউ আসবে। রেফারেন্সিং সাধারণত রিসেন্ট রেফারেন্স দেওয়াটাই ভালো, ওগুলো অ্যাভয়েড করবেন। বুক রেফারেন্স না দিতে পারলেই ভালো। সাধারণত বুক রেফারেন্স আমরা কম দেওয়ার চেষ্টা করব। রেফারেন্সিং ফরম্যাট 100 বেশি আছে। তো ইউজুয়ালি আমরা কেস রিপোর্ট এবং অরিজিনাল আর্টিকেলের ক্ষেত্রে আমি প্রথমেও বলেছিলাম যে ভ্যানকুভার ফরম্যাটটাই হচ্ছে মোস্ট পপুলার এবং এটাই করা হয়। তো ভ্যানকুভার রেফারেন্সিং এর দুই একটা জিনিস আমি বলতে চাই যে এটা আমাদের বিসিপিএস বলেন, বিএমডিসি বলেন, ভ্যানকুভার ফরম্যাটটাই হচ্ছে রিকগনাইজড। ওনারা এটা রিকগনাইজড রেফারেন্সিং হিসেবে ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন। তো কিছু বেসিক রুল আছে, দু একটা জিনিস এখানে আমি মেনশন করতে চাই। বেসিক রুলের ক্ষেত্রে একটু খেয়াল করুন যে ভ্যানকুভার স্টাইল আপনার জার্নালের নামের ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন, এখানে দেখেন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা কিন্তু ওনাদের শর্ট ফর্ম। এভাবে দেখবেন যে প্রত্যেকটা জার্নালেরই কিছু শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মটা সঠিকভাবে ফলো করতে হবে। আপনি ইচ্ছা মতো এই শর্ট ফর্মটা লিখলে হবে না। যে জার্নাল
রেসপেক্টিভ জার্নালের এই শর্ট ফর্মটাই আপনাকে রেফারেন্সিং এর ক্ষেত্রে মেনশন করতে হবে। আচ্ছা, যদি কোন জার্নালের আর্টিকেল থেকে আপনি রেফারেন্স আপনি করতে চান, দিতে চান, তো সেক্ষেত্রে ফরম্যাটটা হলো প্রথমে অথরের নাম আসবে, এরপরে আর্টিকেল আসবে, তারপরে জার্নালের নাম আসবে, তারপরে ইয়ার অফ পাবলিকেশন আসবে, ভলিউম আসবে, ব্র্যাকেটে ইস্যু নাম্বারটা আসবে, সবশেষে পেজ আসবে। যদি আপনি জার্নাল থেকে যদি আপনি রেফারেন্স দিতে চান, ধরুন যে আপনি একটা জার্নালের থেকে আপনি রেফারেন্স করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। প্রথমে অথরের নাম আসবে, আর্টিকেলের নাম আসবে, জার্নালের নাম আসবে, ইয়ার অফ পাবলিকেশন আসবে, ভলিউম আসবে, আর উইদিন ব্র্যাকেট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইস্যু। অনেক সময় একটা জার্নালের ইস্যু 2টা হতে পারে, 1টা হতে পারে, 3টা হতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সবার সাথে পেজ, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে প্রথমে যারা থাকবেন তারা হচ্ছে নাম, এই যে অথর, প্রথমে হচ্ছে অথর, এই যে অথর, এখানে অথর আছেন 3 জন। এরপর আর্টিকেল, দেখেন সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশন, এটা আর্টিকেলের নাম। তারপরে কি আসছে জার্নাল, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। ইয়ার অফ পাবলিকেশন, দেখেন ইয়ার 2002। তারপরে এখানে দেখেন ভলিউম 347, ইস্যু হচ্ছে 4, পেজ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন অথরের প্রত্যেকটা অথরের পরে কিন্তু কমা আছে এবং লাস্ট অথরের পরে ফুল স্টপ, এই কথাটা মনে রাখবেন। আর্টিকেলের নামের পরে ফুল স্টপ, তারপরে দেখেন জার্নালের পরে ফুল স্টপ, নিউ ইংল্যান্ড জার্নাল ফুল স্টপ। দেখেন ইয়ার অফ পাবলিকেশনের পরে কিন্তু কোলন আছে, দেখেন ইয়ার অফ পাবলিকেশন 2002 এর পরে কিন্তু ফুল স্টপ নাই, এবং ইস্যুটা আলাদাভাবে লেখা যাবে, ইস্যুটা উইদিন ব্র্যাকেট। পেজ নাম্বারের ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে দেখেন 284 থেকে 287, 284 থেকে 287 কিন্তু পুরোটা লেখা লাগে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে 284 হাইফেন দিয়ে 7 মানে হচ্ছে 284 থেকে 287, এইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যদি এইভাবে লেখেন 284 থেকে 284 থেকে 287, আপনি যদি আপনার ইচ্ছা মতো লেখেন তাহলে কিন্তু হবে না। সব জার্নালে বা ইন্টারন্যাশনাল যে কোনো রিকগনাইজড জার্নালে এইভাবেই, অরিজিনাল আর্টিকেল থেকে যদি আপনি কোনো রেফারেন্স লিখতে চান তাহলে এইভাবেই আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে এখানে দেখেন অথরের নাম আছে, এখানে এইভাবে ফলো করা আছে যে প্রথমে অথরের নাম, আর্টিকেল, তারপরে জার্নালের নাম, তারপরে ইয়ার, তারপর হচ্ছে ভলিউম, এখানে ইস্যুটা মেনশন করা নাই, এখানে ইস্যু মেনশন করা আছে, আর লাস্টে হচ্ছে পেজ নাম্বার 7 থেকে 13, এখানে 1814 থেকে 1820, 1814, এখানে 18টা লেখার প্রয়োজন হয়নি, 20 লিখলেই বোঝা যায় যে 1814 থেকে 1820। এইভাবে কিন্তু খেয়াল করবেন। যদি বই থেকে নেন তারও একটা স্টাইল আছে, একটা ফরম্যাট আছে। ফরম্যাটের মধ্যে প্রথমে অথর আসবে, বুক টাইটেল আসবে, এডিশন আসবে, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার্স, ইয়ার অফ পাবলিকেশন, এইভাবে আসবে। তাহলে এখানে দেখেন এখানে অথর আছে, অথর, তারপরে হচ্ছে বুক টাইটেল, দেখেন কনসেপ্ট ইন ডেন্টাল পাবলিক হেলথ, তারপরে এটা হলো এডিশন, 3rd এডিশন, তারপরে প্লেস অফ পাবলিকেশন ফিলাডেলফিয়া, লিভিংকোড, উইলিয়ামসন, উইকিংস, তার সবার শেষে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন 2005। তাহলে যদি কোনো বই থেকে আপনি সাইট করতে চান, রেফারেন্স নিতে চান, তাহলে এই ফরম্যাটের বাইরে আপনি যদি বই থেকে নেন আর ফরম্যাটটা ইউজ করেন অরিজিনাল আর্টিকেল বা আর্টিকেল, তাহলে কিন্তু হবে না। এইভাবে রেফারেন্সিং এর যে ফরম্যাটগুলো এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে আপনি এগুলো মেনশন করতে পারবেন। ঠিক একইভাবে ওয়েবসাইট থেকে কিভাবে করবেন সেটা আছে, নিউজ পেপার থেকে যদি আপনি কোনো রেফারেন্স নিতে চান তার একটা ফরম্যাট আছে, এগুলো আপনি অনলাইনেও পাবেন এবং যে কোনো রেফারেন্সিং বই থেকেও আপনি পাবেন। এখন আসুন যে কমন রিজন ফর রিজেকশন অফ কেস রিপোর্ট। কেস রিপোর্ট রিজেকশন কি কি কারণে হতে পারে? একজন একটা কেস রিপোর্ট করছে, ওইটাই আপনি একটু ঘষা মাজা করে এদিক সেদিক করে আপনি আর একভাবে প্রেজেন্ট করলেন, এটাকে বলে ডুপ্লিকেট পাবলিকেশন। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু কেস রিপোর্টটা রিজেক্ট হয়ে যাবে। জার্নাল পলিসি, যে জার্নাল পলিসি আপনি যখন কোথাও সাবমিট করবেন, আর্টিকেল, কেস রিপোর্ট যখন করবেন, সেখানে অবশ্যই জার্নাল পলিসি আছে। যেমন অ্যাবস্ট্রাক্টটা আপনি স্ট্রাকচার ফর্মে লিখবেন নাকি আনস্ট্রাকচার ফর্মে লিখবেন, অ্যাবস্ট্রাক্টটা কত ওয়ার্ডের মধ্যে লিখবেন, টাইটেলটা কত ওয়ার্ডের মধ্যে লিখবেন, ঠিক আছে,
রেফারেন্সটা কতটা রেফারেন্সের বেশি দেওয়া যাবে না। যদি এগুলো মেনশন করা থাকে, ইউ শুড ফলো দিস, আপনাকে এটা মানতে হবে। যদি আপনি ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনার কেস রিপোর্টটা রিজেকশন হবে, আপনি পাবলিশ করতে পারবেন না। প্রত্যেকটা জার্নালে দেখবেন যে শুরুতে ইনস্ট্রাকশন টু দ্য অথরের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন আপনার ফন্ট কেমন হবে, আপনার লাইন স্পেসিং কেমন হবে, এগুলো সবকিছু কিন্তু তারপরে হচ্ছে যে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এগুলো সব কিন্তু ডিটেলস একটা ইনস্ট্রাকশন থাকে। এবং আপনি রেফারেন্সিং কোন ফরম্যাটে করবেন এবং এটা কি সুপারস্ক্রিপ্ট ফর্মে হবে নাকি স্কয়ার ব্র্যাকেটে হবে, এগুলো সব লেখা থাকবে। এবং এটা কি আরাবিক নিউমেরিক্যালে হবে, আপনি ফিগারটাকে রোমান সংখ্যায় দিবেন, নাম্বারিংটা, এগুলো সব লেখা থাকে। এগুলো আপনাকে অবশ্যই ইনস্ট্রাকশন টু দ্য অথর, এই চ্যাপ্টারটা আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি অনলাইনে দেখবেন যে জার্নালে আপনি পাবলিশ করবেন, ওদের সেই জার্নাল পলিসিও আছে এবং ইনস্ট্রাকশনও আছে, সেটা খেয়াল রাখতে হবে। প্লাজিয়ারিজম, এটা আপনারা সবাই জানেন যে একজনের কথা, একজনের সেন্টেন্স একটা আর্টিকেল থেকে হুবহু আপনি আপনার কেস রিপোর্টে অথবা আপনার ডিসকাশনে অথবা আপনার ইন্ট্রোডাকশনে হুবহু মেরে দিলেন, এটা হবে না। আপনি আরেকজনের কাছ থেকে কপি করে নিলেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার নিজের ভাষায়, নিজের কথায়, নিজের ওয়ার্ড মেনশন করে দিলেন, গ্রামারলি আপনি একটু চেঞ্জ করে, হ্যাঁ, থিমটা ঠিক রেখে আপনি আপনার মতো করে লিখলেন, তাহলে এটা প্লাগিয়ারিজম থেকে বেঁচে গেলেন। এখন কিন্তু প্রত্যেক সব জার্নালে প্লাগিয়ারিজম চেক করার জন্য সফটওয়্যার আছে। আপনি কোনো কেস রিপোর্ট বা কোনো অরিজিনাল আর্টিকেল সাবমিট করলে এই সফটওয়্যারে যদি দেখা যায় যে 30-40% বেশি প্লাগিয়ারিজম পেয়ে গেছে, তাহলে কিন্তু রিজেক্ট হবে, এটা আপনার কাছে আবার রিভিউ করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু রিজেকশনের একটা অন্যতম কারণ। এটা আগে থেকেই তাহলে আমাদের এটা ঠিক করতে হবে। এখন আমরা একটু জানবো যে কেস রিপোর্ট কিভাবে আমাদের পাবলিশ করতে হবে এবং পাবলিশ করার ক্ষেত্রে আমাদের ব্যারিয়ারটা কি, হাউ টু পাবলিশ এ কেস রিপোর্ট, কি কি জিনিস আমাদের, আমরা তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা জানলাম যে কেস রিপোর্টটা ফরম্যাটটা কি এবং কেস রিপোর্টটা আমরা কিভাবে লিখবো, লেখার আগে আমাদের কি কি প্রিপারেশন নেব, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন কেস রিপোর্ট লেখা শেষ, সবকিছু শেষ, আপনার একেবারে ফরম্যাট অনুযায়ী আপনি লিখে ফেলছেন। লেখার পরে এখন আপনি হান্টিং করতেছেন যে কোন ধরনের জার্নালে আপনি এটা পাবলিশ করবেন। এখন আপনি কি কি জিনিস আপনাকে চিন্তা করতে হবে। এখন প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই কেস রিপোর্টের মেরিটটা কেমন। যদি আপনার কেস রিপোর্টটা খুবই মানসম্মত হয় তাহলে খুব ভালো একটা জার্নালে দিলে আপনার এটা রিজেক্ট হওয়ার চান্স কম। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার কেস রিপোর্টের মেরিটটা খুব একটা ভালো না, অত স্ট্রং না, তাহলে আর আপনার এই কেস রিপোর্টটা পাবলিশ করা দরকার আপনার প্রমোশনের জন্য, তো সেক্ষেত্রে আপনার মিডিয়াম মানের জার্নালে আপনাকে দিতে হবে। ধরেন যে কেস রিপোর্টের মেরিট কম, আপনি চিন্তা করতেছেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 অথবা 3 এরকম জার্নালে আপনি পাবলিশ করবেন, এটা আকাশ কুসুম চিন্তা ভাবনা। এইভাবে দিলে আপনি বছরের পর বছর পরে থাকবে, পাবলিশ হবে না, এটা করা যাবে না। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ওই জার্নাল পলিসির মধ্যে আপনি দেখবেন, আপনি একটু টেকনিক্যাল বিষয় আছে যে আপনি যখন সাবমিশন করলেন, সাবমিশন ডেডলাইন আর অ্যাকসেপ্টেড কতদিনের মধ্যে হয়। আপনি প্রত্যেকটা আর্টিকেলের, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জার্নালে আপনি দেখবেন যে সাবমিশন ডেট আছে, অ্যাকসেপ্টেড ডেট আছে, প্রিন্ট ডেট আছে। যদি দেখেন যে এই সমস্ত প্রসিডিউর যদি আপনার 3-4 মাস বা 5 মাসের মধ্যে হয়ে, আপনি দেখতেছেন যে আপনি সাবমিশন করছেন মার্চে, পাবলিশ হয়েছে ধরেন যে অগাস্ট অথবা সেপ্টেম্বরে, তাহলে আপনি বুঝে ফেলবেন যে এখানে আপনার আর্টিকেলটা যদি দেন, রিভিউ প্রক্রিয়া সমস্ত কমপ্লিট করে আপনার 4 মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জার্নালে দেখবেন যে আপনি সাবমিট করছেন জানুয়ারি মাসে, পরের বছর আপনার ধরেন যে ফেব্রুয়ারি মাসে পাবলিশ হয়েছে, কিন্তু আপনার এখনই দরকার। তাহলে যাদের এই ডিউরেশনটা অনেক লম্বা, আপনি দেখে শুনে বুঝে আপনাকে প্লেস করতে হবে, সাবমিট করতে হবে আপনার এই কেস রিপোর্ট বা আপনার আর্টিকেল। আচ্ছা, এগুলো আপনি দেখবেন। অবশ্যই জার্নাল পলিসিটা আপনাকে দেখতে হবে, আপনি যে জার্নালে সাবমিট করতে চান জার্নাল পলিসিটা আপনি দেখবেন। এখন আসুন যে একটা ভালো জার্নালের ক্রাইটেরিয়া কেমন হবে, আপনি কিভাবে বুঝবেন এটা একটা ভালো জার্নাল। তাহলে জার্নালস ইন্ডেক্সড ইন পাবলিক ডাটাবেস পাবমেড, আমরা সবাই এটার সাথে খুবই পরিচিত যে পাবমেডে ইন্ডেক্স আছে কিনা। তো পাবমেডে ইন্ডেক্স যদি থাকে, ইন্ডেক্সিং থাকে, তাহলে সেক্ষেত্রে
অবশ্যই সেই জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, এবং আপনার এই কেস রিপোর্টটা আপনি যদি মেরিট ভালো থাকে, যদি মনে করেন যে না এখানে দিলে ভালো, রিজেকশন হওয়ার চান্স কম, তাহলে আপনি সেই পাবমেড ইন্ডেক্সিং জার্নালগুলো দিতে পারেন, এবং অবশ্যই সেই জার্নালগুলো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের হয়ে থাকে। তো এই ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্পর্কে আমি দু একটা কথা বলে আমি আজকের সেশনটা শেষ করব। একটু দেখুন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কখন আমরা ভালো বলবো, গুড, এক্সিলেন্ট, তারপরে হচ্ছে এইভাবে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো। তাহলে দেখেন, we can find a journal's impact factor by referring to the journal citation report or scopus, JCR। এটা JCR এক বছরে একটা বডি আছে, যে বডিগুলো এই ইম্প্যাক্ট ফ্যাক্টর ওনারা পাবলিশ করে থাকেন। দেখেন, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরস অ্যানুয়ালি অ্যাজ এ পার্ট অফ ওয়েব অফ সায়েন্স জার্নাল সাইটেশন রিপোর্ট আকারে এটা আসে। তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 10 অথবা তার বেশি হয়, এটা তখন আমরা বলি এক্সিলেন্ট জার্নাল, এক্সিলেন্ট। যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর 3 হয়, 2-3 হয়, তাহলে আমরা বলবো হচ্ছে গুড। আর যদি একই নিচে হয় তাহলে অ্যাভারেজ স্কোর। তাহলে আপনি একটা হাই ইম্প্যাক্ট জার্নাল, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো জার্নাল, যেমন একটা আমরা যদি বলি ল্যান্সেট, ল্যান্সেট হচ্ছে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর তাদের আছে, তখন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর 30, 40, 50 পর্যন্ত হয়ে থাকে। তো আপনার কেস রিপোর্টের মেরিট অথবা আর্টিকেলের মেরিট অত বেশি স্ট্রং না, আর আপনি চাচ্ছেন যে ল্যান্সেটে আপনি পাবলিশ করবেন, আকাশ কুসুম, এটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? তো আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 1-2 হয়, তো সেসব জার্নালে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, তাহলে একটু দেখুন তো ইম্প্যাক্ট ফ্যাক্টর 1 মানে কি। An impact factor of 1 means that on average the article published 1 or 2 years ago have been cited one time। তার মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর 1 মানে হচ্ছে যে বছর আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করবেন তার আগের যে 2 বছর, এই 2 বছরে ওই আর্টিকেলটা আপনার সাইটেশন হচ্ছে একবার। যদি আমরা একটা ফর্মুলা দেখি, ফর্মুলা দেখলে আপনার কাছে ক্লিয়ার হবে। আমি একটা ক্লাস করতেছি বাবা। দেখুন এখানে ন্যাচারাল ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 41.577 ইন 2017। দেখেন ন্যাচারাল একটা হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর 41.577 2017। এটা ক্যালকুলেশন করছে কিভাবে দেখেন, ইম্প্যাক্ট ফ্যাক্টর 2017 মানে হচ্ছে টোটাল সাইটেশন 2017 সালে টোটাল সাইটেশন ডিভাইডেড বাই নাম্বার অফ পাবলিকেশন। পাবলিকেশন 2016-তে কতগুলো হয়েছে, 2015-তে কতগুলো হয়েছে। তার মানে 2017-তে যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়, তাহলে পাবলিকেশন নিতে হবে হচ্ছে তার প্রিভিয়াস 2 বছর, 16-তে কতগুলা, 15-তে কতগুলা। তাহলে এখানে দেখুন 74,090 সাইটেশন হয়েছে 2017-তে, আর পাবলিকেশন 16-তে হচ্ছে 880 আর 902। এটা দুইটা যোগ করে ভাগ দিলে ইম্প্যাক্ট ফ্যাক্টর বের হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখেন, এখানে আছে 6.125। এটা কিভাবে করা হয়েছে দেখেন, ক্যালকুলেশন করা হয়েছে রিসেন্ট আইটেম সাইটেশন, টোটাল সাইটেশন। তাহলে দেখুন নাম্বার অফ আইটেম পাবলিশড হয়েছে হচ্ছে 104। তাহলে নাম্বার অফ আইটেম পাবলিশড 2007-এ কয়টা, 6 কয়টা। এটা নাম্বার অফ পাবলিশড আইটেম হচ্ছে নিচে, আর সাইটেশন হচ্ছে উপরে। এটা ভাগ করলে হচ্ছে 6.124। ঠিক আছে, এইভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়। তো আমরা সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। রিনাউন্ড কিছু হাই ইম্প্যাক্ট জার্নাল, যেমন দেখেন যে ল্যান্সেট এটা কভার পেজ, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, ওগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল। দি আমেরিকান জার্নাল অফ মেডিসিন, ব্রিটিশ মেডিকেল জার্নাল। বাংলাদেশের মধ্যে কিছু জার্নাল আছে, যদিও এগুলো ওইভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টর ওইভাবে এখনো অনেক জার্নালে আসেনি, তবে চেষ্টা চলতেছে। রিনাউন্ড বাংলাদেশের জার্নাল যেমন বিসিবিএস জার্নাল, বঙ্গবন্ধু জার্নাল, অলরেডি এটা ইন্ডেক্সিং এর কাজ হয়ে গেছে। ময়মনসিংহ মেডিকেল জার্নাল, এটা পাবমেড ইন্ডেক্স আপনারা সবাই জানেন। এখানে আপনি যদি দিতে চান আপনার কেস রিপোর্ট, এটা ওখানে আপনি পাবলিশ করতে পারেন। জার্নাল ঢাকা মেডিকেল কলেজ। আইসিডিডিবি জার্নাল, এটা হচ্ছে পাবমেড ইন্ডেক্স,
ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে ভালো। বার্ডেন মেডিকেল কলেজের জার্নাল, আর এই জার্নালটা হচ্ছে জার্নাল অফ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, আমি যেখানে কর্মরত আছি। এডিটর বোর্ডে আমি কো-এক্সিকিউটিভ এডিটর হিসেবে আছি। আপনারা যদি চান আপনারা কেস রিপোর্ট, আমাদের জার্নালটা বিএমডিসি রিকগনাইজড জার্নাল, যদিও পাবমেডে ইন্ডেক্সিং এখনো করা সম্ভব হয়নি, আমরা ইন্ডেক্সিং এর কাজ করতেছি, হয়তো আমরা সফল হবো আর কি। তবে বিএমডিসি রিকগনাইজড জার্নাল, এখানে আপনি জার্নাল যদি পাবলিশ করেন, কেস রিপোর্ট পাবলিশ করেন, এটা আপনার কাজে লাগবে আর কি। তো যাই হোক, অনেক সময় নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। তো আজকের মতো আমরা এই সেশনটা শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা একটু বলতে পারেন আর কি। যদি কোনো কোশ্চেন থাকে আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করতে চাই। ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু ছোট করে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জার্নাল স্যার, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ সম্বন্ধে, এআই এর ইউজ সম্বন্ধে বলেন। হ্যাঁ স্যার, কিছু কিছু জার্নাল এখন দেখি লিমিটেড আকারে এআই এর ইউজ স্যার ওরা পারমিট করছে, এবং তারা দেখা গেছে সেখানে রেফারেন্স যাতে দেয় যে অমুক এআই থেকে আমরা জিনিসটা নিয়েছি। এই বিষয়ে একটু ডিটেলস বলা যাবে স্যার? এটার বিষয় বুঝছেন, এটা এমন এক সময় আসবে, এটা এখনো কিন্তু গাইডলাইনে আসে নাই এবং ইন্টারন্যাশনাল জার্নাল পলিসির মধ্যে আসে নাই। যে যেমন প্লাগিয়ারিজমের ক্ষেত্রে যেটা ইউজুয়ালি মোটা দাগে যেটা বলা হয় যে আপনার যদি 30% উপরে হয় বা 40% উপরে হয় তাহলে জার্নালটা রিজেক্ট হয়। এআই ব্যবহার করে আপনার যে প্যারাফ্রেসিং যে বিষয়গুলো থাকে, এআই ইউজ করে আপনি যদি করেন, এটার কোনো হার্ড ফাস্ট এই বিষয়টা এখনো আসেনি যে আপনি 30% বা 40% পরে এটা রিজেকশন হবে। তবে সেক্ষেত্রে একটু টেকনিক আছে, একটু কৌশল যদি আপনি করেন, কিছু কিছু টুলস আছে যে আপনার প্যারাফ্রেসিং, আপনার একটা আপনি সেন্টেন্স অথবা একটা প্যারাগ্রাফ আপনি রিরাইট করতে বললেন এআই কে, এআই দেখা গেল যে কিছু কিছু টুলস আছে, সেই টুলস গুলো আপনার 3টা ফরম্যাটে দিয়ে দিল বা 4টা ফরম্যাটে দিয়ে দিল। আপনি যেটা করবেন সেটা হলো ওই 4টা ফরম্যাটকে সামনে রেখে আপনি ওখানে প্লাস মাইনাস পারমুটেশন কম্বিনেশন করে আপনি আরেকটা লিখে ফেলেন। আপনি সরাসরি এআই যে জিনিসটা দিচ্ছে হুবহু যদি আপনি দেন, এটা ইন দা লং রান এটা কিন্তু আপনার রিজেকশন হওয়ার চান্স, কারণ এআই টুলস ব্যবহার করে করা আর ওই প্লাগিয়ারিজম করা অনেকটা কাছাকাছি। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এআই যে টুলস আছে কিছু কিছু, যে আপনার একটা প্যারাফ্রেজ আপনি রিডাইট করতে বললেন প্যারাগ্রাফ, দেখা গেল যে তারা 3টা অপশন দিল, ওই 3টা অপশনকে আপনি পারমুটেশন কম্বিনেশন এদিক সেদিক করে আপনি করে ফেললেন, তাহলে কিন্তু আপনার লেখাটা খুব সুন্দর হবে আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। খুব সুন্দর সেশন স্যার, অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমাদের। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা সেশন করার জন্য। জি 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 স্যার, আমি একটা কেস নিয়ে একটু জানতে চাচ্ছি। গত 3 দিন আগে আমার একটা পেশেন্ট ছিল স্যার, আমি এখন কুমিটোলাতে আছি। জি পেশেন্টটা স্যার ডায়াগনোসিস ছিল 6 গ্রাভিডা, মানে 6 নাম্বার বাচ্চা ছিল, 38 উইকস অফ প্রেগন্যান্সি উইথ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, হাইপোভলিক শক নিয়ে, আর স্যার সিভিয়ার ফিটাল ডিস্ট্রেস নিয়ে আসছিল। জি এখন এই পেশেন্টটা স্যার আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করি, সবকিছু দেখে। সেরাম ক্রিয়েটিনিন ছিল স্যার 2.5, জি স্যার পটাশিয়াম ছিল 2.9, জি ঠিক কাছাকাছি। তো অপারেশনের পরে বাচ্চাটা ডিস্ট্রেসড বের হয়ে কিন্তু ভালো ছিল রিসাসিটেশনের পরে, কিন্তু স্যার জাস্ট ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন শুরু হয় এবং কন্টিনিউয়াস স্যার তার বাউল মুভ করে, মানে ডায়রিয়া পারসিস্টেন্ট ছিল কিন্তু ডিস্টেনশন ছিল একেবারে হিউজ। পরে স্যার পটাশিয়াম 2.9 থেকে আমরা তখন ওরাল কেটি শুরু করি স্যার, 1.9 এ চলে আসে এবং 1.9 এ যখন আসে তখনও স্যার তার ওয়াটারি ডায়রিয়া ছিল
এবং ডিস্টেন্ডেড, হিউজলি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন ছিল। ধারণা করা হচ্ছিল যে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কিন্তু ওর তো বাউল মুভ করছিল, মানে এইখানে একটু ফ্যালাসি ছিল। আবার স্যার পেশেন্টটাকে লাইপেস অনেক বেশি ছিল। সো একটু ডায়াগনোসিসে আমাদের সন্দেহ ছিল যে আমরা এনজি টিউব দিব নাকি দিব না, এত ডিস্টেন্ডেড, ভেতরে কোনো হেমোরেজ হচ্ছে কিনা। কিন্তু স্যার হিমোডাইনামিক্যালি ভালো ছিল, হিমোগ্লোবিন ছিল 12, এবং সবশেষে দেখা গেল যে শুধুমাত্র পটাশিয়ামটা কারেকশন করার পরে পেশেন্ট একেবারে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল, ভালো হয়ে গেল, ডিস্টেনশন একদম ভালো হয়ে গেল স্যার, 6 ঘন্টার মধ্যে রিকভার করলো। স্যার এইটা কিভাবে একটা হেডলাইন দিয়ে করা যায় স্যার কেস প্রেজেন্ট? এটা তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে হয়েছে, যেহেতু পটাশিয়াম কারেকশন করার পরে তার ডিস্টেনশন এবং যেহেতু ডায়রিয়ার একটা হিস্ট্রি ছিল, হাইপোক্যালেমিয়ার কারণে প্যারালাইড আইডিয়াস হতে পারে। আবার ওইদিকে আপনার লাইফেজ যদি বেশি থাকে তো লাইফেজের সাথে এটা ডায়াগনস্টিক একটু ডাইলেমা আছে আর কি। এটা আমার মনে হয় যে আপনি আপনার সিনিয়রদের সাথে একটু কথা বলেন। কেসটা তো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, এবং এখানে যে ফাইন্ডিংস এবং আলটিমেট যে ট্রিটমেন্ট মডালিটিস শেষ পর্যন্ত যেটা করা হয়েছে, এটা কোনো ডায়াগনস্টিক ক্লু বের করে যদি আপনি এটা ফোকাস করতে পারেন যে আপনার ডিরেকশন কোন দিকে দিলে ভালো হয় যদি একটু গাইড করতেন, হেডলাইনটা কোন দিকে নিব না। এটা আমার কাছে মনে হয় কি আপনার এটা গাইনিক কেস, তো এটা আপনি আপনার সিনিয়র কনসালটেন্টের সাথে একটু কথা বলে আপনি এটা ডায়াগনস্টিক যেটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন এবং এই ট্রিটমেন্টের যে আউটকাম এবং ফলো আপ, এই বিষয়টাকে ফোকাস করে আপনি একটা টাইটেল সেট করে আপনি এটা প্রেজেন্ট করতে পারেন আর কি, কেস প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর কোনো কারো আছে কথা? স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমি পেজে রেসিডেন্ট, আমার আসলে রিপোর্ট সম্পর্কে খুব বেশি ধারণা নাই। আমি আজকে প্রথম এত ডিটেলস এত সুন্দর করে স্যার বুঝলেন, থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে এক একটা জার্নালের পলিসি এক এক রকম, তো আমরা যখন কেস রিপোর্ট করবো প্রথমে আমরা কোন জার্নালে পাবলিশ করবো এইটা আইডিয়া করে কেস রিপোর্টটাকে সাজাবো, নাকি কেস রিপোর্টটা করার পরে আমি দেখবো যে এবার কোথায় পাবলিশ করা যায়? মানে এই জিনিসটা আমার ক্লিয়ার হবে। এক একটা জার্নাল যদি এরকম হয়, মানে আমি একটা কেস রিপোর্ট করতে চাচ্ছি অ্যালভিউলার প্রোটিনোসিস একটা রেয়ার ডিজিজ, কিন্তু এখন আমি কিভাবে এটা ইয়ে করবো? এটা কি আগেই আমি ফোন করে নেবো যে না এটা ইন্টারন্যাশনালে হবে না? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। মানে আপনার কোশ্চেন হ্যাঁ, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। আপনার কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং যৌক্তিক, যে আমি কি আগে জার্নাল পলিসিটা ঠিক করবো, আগে জেনে নিব, নাকি আমি কেস রিপোর্ট লিখবো। আবার দেখি যে কেস রিপোর্ট লেখার পরে দেখা গেলো যে আমি জার্নাল পলিসিতে ভিন্নতা আছে, আবার আমাকে রিরাইট করতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে মোটা দেখে যে কথা সেটা হলো যে জি আপনি যদি আমাদের দেশের কোন জার্নালে পাবলিশ করতে চান, জার্নাল পলিসি অলমোস্ট সেম। এটা যেটা হয় কি, এটা আপনি যদি বাইরের কোনো ইন্টারন্যাশনাল জার্নালে দেন যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, হ্যাঁ ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে পলিসিটা জার্নাল টু জার্নাল বেশি ভেরি করে আর কি। হ্যাঁ, যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো, পাবমেডে ইন্ডেক্স আছে, এরকম স্কোপ আছে, আছে ইন্ডেক্সিং আছে, তো সেক্ষেত্রে আপনার জার্নাল পলিসিটাকে দেখে, তবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে কেস রিপোর্টের মেরিটটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, কেস রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং কিনা এবং খুবই অথেন্টিক কিনা, জাস্টিফায়েবল কিনা, এবং এটা দিয়ে কোনো রিসার্চের বড় ধরনের কোনো উইন্ডো ওপেন হবে কিনা। তো এই বিষয়গুলো যদি আপনি কেস রিপোর্টটা যখন হ্যান্ডেল করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কোন মানের জার্নালে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, কেস রিপোর্টটা মিডিয়াম মানের, আমি দেশেই পাবলিশ করতে চাই, তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের অলমোস্ট সব জার্নালের এই কেস রিপোর্টের যে পলিসি বা জার্নাল পলিসিটা অলমোস্ট সেম, কাছাকাছি 19-20। এটা আপনি যে কোনো একটা জার্নালকে ফলো করে আপনি লিখে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি আমার এই কেস রিপোর্টটা বাইরের কোনো জার্নালে পাবলিশ করবো,
তো সেক্ষেত্রে এটা টার্গেট করে লেখাটাই ভালো। আপনার ম্যাটেরিয়াল সব রেডি থাকলো, তবে এখানে আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করব, একটা কেস রিপোর্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আছে, যেমন কি পয়েন্ট, প্রথমে হচ্ছে পেশেন্টের হিস্ট্রি টেকিং এর সব জিনিস, সব আইটেম, সব বিষয়গুলো আপনি কালেক্ট করছেন কিনা। যেমন দেখছেন যে আপনি ওয়ার্ডের মধ্যে পেশেন্টটাকে হ্যান্ডেল করছেন, আপনি ইনভেস্টিগেশন গুলো আপনি হয়তো ফটোকপি করে নেন নাই বা ছবি তুলে নেন নাই, ঠিক আছে, ওই পেশেন্ট কোথায় পাবেন? কিন্তু কেস রিপোর্টে তো আপনার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস দিতে হবে। আবার দেখা গেল যে আপনি কোনো রেডিওলজিক্যাল ফাইন্ডিংস একটা ছবি দিতে চাচ্ছিলেন, কিন্তু আপনি ভুলে গেছেন, ওই পেশেন্ট চলে গেছে, ঠিক আছে। তো এই রিকোয়ারমেন্টস গুলো আপনার সমস্ত রিকোয়ারমেন্ট, আপনার চেকলিস্ট থাকবে, এই চেকলিস্ট অনুযায়ী আপনি সবগুলো জিনিস আপনার হাতে আছে কিনা এটা আপনি এনশিওর করবেন, তারপর রুগীকে ডিসচার্জ দিবেন। আপনার যদি ম্যাটেরিয়ালস থাকে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে আপনি লিখে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের জ্ঞাতার্থে যে কথাটা আমি বলি, সিএমআরডি, আমাদের এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সিএমআরডি। তো এই সিএমআরডি আমাদের একটা উইং আছে, যেটা হলো ডাক্তারদেরকে আমরা এই কেস রিপোর্ট বলেন, অরিজিনাল আর্টিকেল বলেন, রিভিউ আর্টিকেল বলেন, এগুলোতে আমরা হেল্প করি। সেক্ষেত্রে আপনাদের যদি র ম্যাটেরিয়াল থাকে, আপনার কেস রিপোর্টের আপনার সমস্ত র ম্যাটেরিয়াল গুলো যদি থাকে, আপনি যদি মনে করেন যে আপনি খুব ব্যস্ত, আপনি একাই লেখার সময় পাচ্ছেন না, বা এই যে বললেন যে জার্নাল টু জার্নাল পলিসি ভিন্নতা আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের রিসার্চ উইং আছে এবং আর্টিকেল পাবলিকেশনের জন্য আমাদের একটা আলাদা সেক্টর আছে, একটা উইং আছে। সেখানে আমরা অরিজিনাল আর্টিকেল ইতিমধ্যে আমরা পাবমেডে ইন্ডেক্সিং করা বিভিন্ন জার্নালে আমরা আমাদের মাধ্যমে অনেক ডক্টর আর্টিকেল পাবলিশ করেছেন, অরিজিনাল আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কেস রিপোর্ট। তো আপনারা যদি মনে করেন যে আপনারা খুবই ব্যস্ত বা আপনাদের কোনো জায়গায় গ্যাপ হচ্ছে বা ব্যস্ততার কারণে পাচ্ছেন না, কিন্তু আপনার ওই ফাইন্ডিংস এবং আপনার যে থিম, এটা যদি আমাদের রিসার্চ টিমের সাথে যদি আপনারা একটু কমিউনিকেট করেন, সিএমআরডির সাথে কমিউনিকেট করেন, আপনি সিএমআরডি আপনাদের হেল্প করবে। এটা কেস রিপোর্ট হোক, অরিজিনাল আর্টিকেল হোক, রিভিউ আর্টিকেল হোক, যে কোনো আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে আমরা হেল্প করবো। ইভেন আরেকটা মেসেজ আমি আপনাদের দিয়ে রাখি, সেটা হলো যদি আপনারা যদি কোনো অরিজিনাল আর্টিকেল নিয়ে বা কোনো স্টাডি করতেছেন বা কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছেন, সেক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে এ টু জেড আমাদের এই সার্ভিসগুলো আছে আর কি। অলরেডি আপনার এফসিএস পার্ট 1 এর প্রোটোকল, থিসিস, ডিসার্টেশন, এগুলো রাইটিং এর ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা সেল আছে, আমাদের রিসার্চ ফিজিশিয়ান আছে, যারা খুবই, সবাই তো এমপিএস করা, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, তারা এই সার্ভিসটা দিয়ে থাকে আর কি, সিএমআরডি। এটা আপনাদের মানে জানার জন্য, মানে জ্ঞাতার্থে আমি একটু বললাম আর কি। যদি আপনারা সিএমআরডি থেকে সার্ভিসটা নিতে চান, আপনারা নিতে পারবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার হচ্ছে অ্যাবাউট চুজিং দি কেস। জি হচ্ছে যে আমরা সাধারণত হচ্ছে রেয়ার ডিজিজ অথবা রেয়ার প্রেজেন্টেশন অফ কমন ডিজিজ, জি আমরা সাধারণত স্যার ট্রিটমেন্ট আউটকাম নিয়ে আসলে অত বেশি কিছু পারি না, বাট কেস আমরা পাই। মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে অনেক রেয়ার প্রেজেন্টেশনের জিনিসগুলো পাই। সাধারণত আমাদের পার্সপেক্টিভে রেয়ার ডিজিজ আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, কিন্তু মোটামুটি জেনেটিক ডিজিজ ছাড়া রেয়ার ডিজিজ বলতে আসলে জিনিসগুলো কম। দেখা গেল এসএলই পেশেন্ট এমন ভাবে প্রেজেন্ট করতেছে যেটা অনেক রেয়ার প্রেজেন্টেশন, বাট সেই জিনিসগুলো কিন্তু অলরেডি বইতে ডকুমেন্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটা রিয়ারলি এভাবে প্রেজেন্ট করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে রেয়ার প্রেজেন্টেশন অফ দ্যাট ডিজিজ, যেমন ধরেন স্যার হচ্ছে যে একটা পেশেন্ট সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস নিয়ে আসছে, একটা এসএলই পেশেন্ট, এটা একটা রেয়ার প্রেজেন্টেশন বাট ডকুমেন্টেড প্রেজেন্টেশন। এইসব ক্ষেত্রে স্যার এই কেসগুলো চুজ করার ক্ষেত্রে মানে হচ্ছে যে আমাদের এটা কেমন হবে, বা এই ধরনের কেসগুলো আমরা চুজ করবো কিনা স্যার, এইটাই আর কি। মানে এইসব ক্ষেত্রে স্যার আমাদের পলিসিটা কি হবে? থ্যাংক ইউ। না, এই ক্ষেত্রে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, মানে যেগুলো বইপত্রে অলরেডি চলে আসছে, ঠিক আছে, যেমন এসএলই এর কমন প্রেজেন্টেশন আছে, আনকমন প্রেজেন্টেশন আছে। আনকমন প্রেজেন্টেশন যেগুলো বইয়ে ইনক্লুড হয়েছে, তাহলে অবশ্যই এগুলো বিভিন্নভাবে কেস প্রেজেন্টেশন, কেস রিপোর্ট অথবা বিভিন্ন ধরনের স্টাডি থেকেই তো তারা এগুলো অ্যাকুমুলেট করে তারা বইপত্রে ওনারা ইনক্লুড করছেন। যদি এমন হয় যে রেয়ার প্রেজেন্টেশন, ডকুমেন্টেড রেয়ার প্রেজেন্টেশনের বাইরে আপনি এক দুইটা প্রেজেন্টেশন মনে হচ্ছে যে এই
প্রেজেন্টেশনটা বইপত্রের সাথে মিলতেছে না, কিন্তু রুগী পাচ্ছি। ঠিক আছে, যেমন এসএল এর আনকমন প্রেজেন্টেশন যেটা ডকুমেন্টেড, এই ডকুমেন্টেড এর বাইরে আপনি এক দুইটাও যদি পেয়ে থাকেন, ঠিক আছে, এবং এরকম পেশেন্ট আপনি পাচ্ছেন যে 1 বছরে আপনি 2-3টা পেয়ে গেছেন, এটা আপনি কেস রিপোর্ট হিসেবে এটা করতে পারেন। আপনার ইভেন এই কেস রিপোর্টের ইন্টারেস্টিং বিষয়টা তো এটাই যে আপনার একটা ফাইন্ডিংস যদি আনকমন হয় এবং সেই ফাইন্ডিংস যদি এরকম আপনি 2-3টা পেশেন্টের পেয়ে গেছেন এবং সেটা যদি আপনি কেস রিপোর্ট হিসেবে প্রেজেন্ট করেন, হয়তো দেখা যাবে যে এইটার উপর বেসিস করে আপনার একটা প্রসপেক্টিভ স্টাডি অথবা ক্রস সেকশনাল স্টাডি আরেকজন করে ফেলবে। ঠিক আছে, ওই যে আমি বললাম প্রথমে যে একটা রিসার্চ উইন্ডো ওপেন করবে। কিন্তু একেবারে এস্টাবলিশড আনকমন প্রেজেন্টেশন আপনি কেস রিপোর্ট করলে এটা মানে এর মেরিটটা ভালো হবে না, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ স্যার। জি স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি সেটা হচ্ছে স্যার রেফারেন্সের ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। রেফারেন্স আমি আসলে কোথা থেকে নিব? আমি ওই পার্টটা একটু স্যার মিস করেছি নেটের সমস্যার জন্য। যে আমি স্যার নেটে যদি আমি সার্চ দিই অনেক কিছুই আসতেছে, মানে আমি কি যে কোনো সাইট থেকে নিতে পারি না আসলেই আমার আমি এইটা একটু কনফিউজ স্যার যে রেফারেন্সটা আমি কোথা থেকে নিব স্যার, বা যদি আমি যে কোনো একটা অর্ডিনারি আর্টিকেল থেকেও নিই সেটা আমি কিভাবে রেফারেন্সে ইনক্লুড করতে পারি? রেফারেন্সিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার যে কেস রিপোর্ট, যেমন উনি একটা বললেন এসএল এর একটা আনকমন প্রেজেন্টেশন, তাই না, ভেনাস থ্রম্বোসিস হচ্ছে। তো আপনি ভেনাস থ্রম্বোসিস ইন এসএল এটা দিয়ে আপনি গুগল স্কলারে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে অনেকগুলো অরিজিনাল আর্টিকেল আসতেছে, অথবা আপনি দিবেন সার্চ দিবেন যে কেস রিপোর্ট অন মানে আনইউজুয়াল প্রেজেন্টেশন ইন এসএল পেশেন্ট, দেখবেন যে আনইউজুয়াল প্রেজেন্টেশনের অনেক শত শত। এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি এটা হার্ড কপি যদি আপনার কাছে থাকে আপনি এটা প্রিন্ট করে নেবেন, নিয়ে ওখান থেকে আপনার এসএল এর আনইউজুয়াল যে প্রেজেন্টেশন নিয়ে যত কথা আছে, যত আর্টিকেলে আছে, সেখানে আপনি সেগুলোকে আপনি কপি করে আপনি একটা ওয়ার্ড ফাইলে আপনি নিয়ে আসলেন। ঠিক আছে, নিয়ে এসে আপনি যেটা ইউজুয়ালি করতে হয়, আপনি একটা আর্টিকেল থেকে আপনি কপি করে আপনি হুবহু আপনার কেস রিপোর্ট বা অরিজিনাল আর্টিকেল আপনি প্লেস করতে পারবেন না। এটাকে আপনাকে একটু ঘুরায় লিখতে হবে, আপনাকেই লিখতে হবে, একটু মানে সিনোনিম অ্যান্টোনিম অথবা গ্রামার একটু চেঞ্জ করে আপনাকে লিখতে হবে। এক ভাই বলতেছিলেন যে এআই ইউজ করেও কিন্তু এখন করা যায়, তো এআই ইউজ করে আপনি এটা প্যারাফ্রেজিং আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে এআই বিভিন্ন ধরনের টুলস আছে, তো আপনি ধরেন যে একটা প্যারা নিয়ে আপনি এআই কে বললেন যে আমাকে এটা লিখে দাও, রিরাইট করো, তো সে রিরাইট করে দিবে। তো কিন্তু কিছু কিছু টুলস আছে যে একটা প্যারাগ্রাফ তারা 3 ভাবে এআই এর মাধ্যমে 3 ভাবে তারা লিখে দিল। 3 ভাবে যখন লিখলো, আপনি 3টা অপশন থেকে আপনি তো বুঝবেন যে ভাষাগুলো কিরকম, আপনি ওই 3টা অপশন থেকে আবার নিজের মতো করে একটা লিখলেন, তাহলে ওই এআই হুবহু নকল করা হলো না, ও এআই এর উপরে আমি ডিপেন্ড পেলাম না। ঠিক আছে, আর আরেকটা হলো যে রেফারেন্সিং এর যে সিকোয়েন্স, এটা সফটওয়্যার আছে, এগুলো আমাদের সিএমআরটির পক্ষ থেকেও কিন্তু আমাদের ওয়ার্কশপ হয়। আপনারা যদি একটু খেয়াল রাখেন যে কিভাবে রেফারেন্সিং করতে হয় সফটওয়্যারের মাধ্যমে, খুব ইজি ভাবে একটা ক্লিকের মাধ্যমে আপনার সমস্ত রেফারেন্সিং 1 2 3 করে এইভাবে কোনো এলোমেলো হবে না। এটা সফটওয়্যারের এই ডেমনস্ট্রেশনটা আমাদের সিএমআরটি থেকেই এটা ওয়ার্কশপ হয়, এটা করতে পারেন। তবে আপনার রেফারেন্সিং এর ক্ষেত্রে আপনার রিলেভেন্ট আর্টিকেল গুলো আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপনি পড়বেন, পড়ার পরে যে কথাগুলো ইন্ট্রোডাকশনে দেওয়ার কথা, ডিসকাশনে দেওয়ার কথা, সেগুলো আপনি নিজে নিজেই ঠিক করে ফেলবেন। আর যদি একান্ত না পারেন তাহলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন। আপনি শুধু যে কেস রিপোর্ট, আপনি হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, কোনো যদি ছবি টবি থাকে, হ্যাঁ, অথবা আপনি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছেন সেই বিষয়গুলো যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমাদের যে উইং আছে রিসার্চ টিম আপনার কেস রিপোর্ট লিখে দিবেন, খুবই সহজ। জি থ্যাংক ইউ স্যার। জি,
তো আমার মনে হয় যে আর কোনো কথা না থাকলে, আমাদের সেশন তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। সিএমআরডি সবসময় ডক্টরদের রিসার্চের এই হেল্পটা করে থাকে, এবং সিএমআরডি আমরা এই উইংটা খুলছি হচ্ছে ডক্টরদের রিসার্চের বিভিন্ন বিষয়ে সহায়তা করার জন্য। সিএমআরডিতে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আর যদি ন্যাশনাল মেডিকেল কলেজে আপনারা কোনো জার্নাল পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি সেখানে, যেহেতু আমি ওখানে কো-এক্সিকিউটিভ হিসেবে আছি, আমিও আপনাদেরকে সেই পাবলিকেশনে হেল্প করতে পারবো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।